নমস্কার, আমি রোহিত। মিষ্টি দই আনলিমিটেড প্রেজেন্টস মোমেন্টাম দি লিডারশিপ সিরিজে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের এই পর্বের যিনি অতিথি, সাধারণ মানুষ মূলত তাকে একজন রাজনীতিবিদ হিসেবেই চেনেন, কিন্তু একজন রাজনীতিবিদ হবার পাশাপাশি তিনি একাধারে আইনজীবী, একাধারে সমাজসেবী, তিনি আরো অনেক কিছু। কিন্তু তিনি ব্যক্তি মানুষ হিসেবে ঠিক কেমন, তার নিজস্ব ভাবনা চিন্তা, তার দর্শন, তার লড়াই, তার যাত্রাপথ, এই সব কিছু নিয়ে আজকের এই খোলামেলা কথোপকথনে আমাদের সঙ্গে আছেন আমাদের এই সোনার বাংলা গড়ে তোলার একজন স্বপ্নের কারিগর, শুভাশিস চক্রবর্তী। নমস্কার শুভাশিস দা। নমস্কার তোমাদের, নমস্কার তোমাদের, স্বাগত জানাই তোমরা এখানে আসার জন্য। শুভাশিস দা, প্রথমেই আপনাকে আমি জিজ্ঞেস করব, কেমন আছেন? খুব ভালো আছি, কিন্তু একটু পরিশ্রম করতে হচ্ছে, সামনে তো নির্বাচন, প্রার্থী হয়েছে। হ্যাঁ, ভোটের দামামা বেজে গেছে, ব্যস্ততা কি এখন খুব তুঙ্গে? ব্যস্ততা এখন চলে। আচ্ছা শুভাশিস দা, আমি অ্যাকচুয়ালি আপনার একটু শুরু থেকে শুরু করতে চাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? আমার ছোটবেলা এখানেই কেটেছে। আমার এখানে স্থানীয় স্কুল আছে, স্যার নিবেন্দ্রনাথ ইনস্টিটিউশন। ও, নিবেন্দ্রনাথে পড়েছেন আপনি? হ্যাঁ, নিবেন্দ্রনাথ ইনস্টিটিউশন থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করি। আচ্ছা, হায়ার সেকেন্ডারি পাস করার পর আমি দক্ষিণ কলকাতা আশুতোষ কলেজে বিজ্ঞানের স্নাতক করি। তারপর বিজ্ঞানের স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনের স্নাতক হই। আচ্ছা, আইনের স্নাতক হওয়ার পর আমি আলিপুর কোর্টে ওকালতি শুরু করি। আচ্ছা, তারপর 1984 সালে আচ্ছা আমি মমতা ব্যানার্জির সংস্পর্শে আসি, এবং তখন তো কংগ্রেস, একদম কংগ্রেস, তখন আমার ভারতীয় জাতীয় কংগ্রেস। হ্যাঁ, জাতীয় কংগ্রেস। মমতা ব্যানার্জির সংস্পর্শে এসে একটা উপলব্ধি করতে পারলাম যে প্রকৃত একজন খেটে খাওয়া মানুষের তথা একদম ডাউন টু আর্থ পিপলের একজন নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। অবশ্যই তার দর্শন, তার জীবনযাপন, তার আদর্শ থেকে তার প্রতি আকৃষ্ট হই, এবং সেই দিনের পর থেকেই তার সঙ্গে রাজনীতি সক্রিয়ভাবে শুরু করি। তারপর আর পিছন দিকে ফেরার কোনো প্রশ্ন নেই, ওনাকে ছাড়া আমার আর কোনো আদর্শ ব্যক্তি এই মধ্যে নেই। হ্যাঁ, শুভাশিস দা, আপনার মানে রাজনীতির প্রতি আপনার যে আগ্রহ, সেটা কি একদম ছোটবেলা থেকেই অনুভব করেছিলেন, নাকি এটা ধীরে ধীরে মানে বড় হয়েছেন আস্তে আস্তে, স্কুল কলেজ? আপনি ছাত্র রাজনীতি করেছিলেন? না, আচ্ছা, আমি স্কুলে পড়বার সময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েছি। ওকে, তখন খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে জাতীয় কংগ্রেস অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারত মাতার শীতল মোচনের জন্য জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অনেক বাংলার বীর সন্তান আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছেন। আমার ওটা জীবনে আকৃষ্ট করেছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি। আচ্ছা, সেই সময় থেকেই কংগ্রেসের প্রতি আবেগেই বলো আর তার কার্যপদ্ধতিই বলো, আমি ওই জাতীয় কংগ্রেসের হয়ে রাজনীতি করতে শুরু করি। আচ্ছা, তার মানে তৃণমূলের জন্মলগ্ন থেকেই তো আপনি আছেন। আশ্চর্য কথা, 1977 সালে যখন সিপিএম চলে গেল, তখন 1978 সাল থেকে কিন্তু জাতীয় কংগ্রেস করে আমি কোনো ধারণা পানি বা কিছু পাবো এই আশা করে আসিনি। আমি ওই বললাম স্বাধীনতার সংগ্রামের ইতিহাস করে কংগ্রেসের প্রতি আকৃষ্ট আছে। আচ্ছা, একদমই খুব ভালো কথা। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে আসার আগে অফ দি ট্র্যাক একটা মানে কথা জিজ্ঞেস করি। স্কুল কলেজের তো বন্ধু বান্ধব তৈরি হয়, তো আপনি আপনার কর্মক্ষেত্রে বৃহত্তর জগতে আরো প্রবেশ করার পর এভাবে আপনি অগণিত সাধারণ মানুষের মধ্যে আপনি যেভাবে ছড়িয়ে পড়েছেন, হ্যাঁ, তার মধ্যে স্কুল কলেজের বন্ধুদের কথা মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই অনেক স্কুল কলেজের বন্ধু আমার কাছে আসে। আমি যখন একটা জায়গায় একজন কিছু বয়স্ক সিনিয়র মানুষকে নিয়ে একটা অ্যাসোসিয়েশনের মধ্যে গড়ে উঠেছি ক্লাবে। আচ্ছা আচ্ছা, সেখানে আমি রাত্রিবেলা 8টা থেকে 11টা মধ্যে বসে, সেখানে আমার স্কুলের বন্ধু বান্ধব আসে,
আচ্ছা, তাদের সাথে কথা বলি, তাদের কোনো প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়িয়ে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। আমার আজকে একটা নস্টালজিক, ওই স্কুল কলেজের যারা বন্ধু তারা কেউ এলে আমি একটু অন্যরকম, একটু আবেগপ্রবণ হয়ে পড়েন আর কি। হ্যাঁ, সে খুবই স্বাভাবিক। তারা বা আপনার এই উত্থান, এই সাফল্য বা আরো এই যে আপনি ক্রমশ এগিয়ে চলেছেন, আপনি পথ চলা, তারা কিভাবে নেয়? মানে তারা মানে বন্ধু তো প্রথম দিকে তো দেয়নি, এখন তারা গর্ববোধ করে যে আমি রাজনীতিতে যুক্ত হয়ে এই জায়গায় পৌঁছেছি। আচ্ছা, প্রথম দিকে নেয়নি, মানে তারা একটু প্রথম দিকে ওরা বুঝতে পারেনি যে আমার এই উত্থানটা এইভাবে হবে। ওকে। ভাবেছিল যে অন্য সাধারণ কর্মীদের মতো আমি পিছন পিছন ঘুরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেবেছিল, হ্যাঁ, আমি সেরকম ভোকাল ছিলাম না, বা আমি খুব একটা প্রচারে আরো আসিনি। কিন্তু আমার একটা ভালো দিক হলো, তাহলে আমি সংগঠন করতে খুব ভালোবাসি। আচ্ছা, এবং বিশেষ করে তুমি বেহালার বুকে যদি দেখো, সমস্ত জন ছেলে, হ্যাঁ, সে যেবারই হোক, আমার প্রতি যে আকৃষ্ট, এটাই আমার কাছে বড় সম্পদ। সত্যি তো, এটা আপনাকে অর্জন করতে হয়েছে, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, বিশ্বাস। তার মানে মানে রাজনৈতিক জীবনের সূচনাটা ঠিক মানে ওটা আপনার ভেতর থেকেই হয়েছিল, মানে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়ে উদ্বুদ্ধ হওয়া, হ্যাঁ, ওইভাবে আস্তে আস্তে, হাত ধরে টেনে নিয়ে যায়। হ্যাঁ, বা কেউ হাতে খড়ি বা এইভাবে আপনার এটা শুরু হয়নি, আমার ওই আপনার ভেতর থেকেই সাড়া পেয়েছে। থেকে সাহায্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, এভাবেও হয় আর কি, মানে ভেতর থেকে সারা দিয়ে মানুষ আধ্যাত্মবাদে প্রবেশ করে, অনেক কিছুতে প্রবেশ করে। আপনি রাজনীতির জগৎকে বেছে নিয়েছেন মানুষের সেবা করার জন্য, এটা অনেক বড় ব্যাপার। আপনার কলেজ জীবন শেষ হওয়ার পরেই কি আপনি একদম রাজনীতিতে প্রবেশ করলেন, নাকি তারপরে মানে আপনার আইন, ব্যবসা, পড়াশোনা বা আস্তে ধীরে? আশুতোষ কলেজের স্নাতক হওয়ার পরেই আমি কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে আমি রাজনীতি শুরু করি। আচ্ছা, কিন্তু সক্রিয়ভাবে যদি বলতে চাও যে সেইভাবে রাজনীতিতে আসা 1984 সালে মমতা ব্যানার্জি যখন যাদবপুর লোকসভা কেন্দ্রীয় কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ালো, তখন থেকে এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করি। বুঝতে পেরেছি। আপনার এবার একটু অন্যরকম আপনার ব্যক্তি জীবনে একটু মানে ঢোকার চেষ্টা করি। হ্যাঁ, আপনার কলেজ জীবনের পর বা স্কুল জীবনেও যদি ধরি, হ্যাঁ, প্রথম ভালো লাগা, প্রথম প্রেম, এইগুলো এসেছিল আপনার জীবনে? আসলে কিভাবে, যদি একটুখানি মানে শেয়ার করেন আর কি। হয়তো অতিরিক্ত হয়ে যাবে, আমি একটু এমনিমেজ দিয়ে থাকতাম। ওকে, স্কুলেও কলেজেও? স্কুলের পরে, স্কুলে মানে কলেজ টলেজে? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাভাবিক কিছু, যেহেতু আমি পড়াশোনা করি ভালো করে, আমার ক্যারেক্টারটা ভালো, আবার সায়েন্সের স্টুডেন্ট আর কি। কিছু মহিলা তো আসবে, কিন্তু তার উপর সেইভাবে আমি ওইভাবে কিছু হয়নি, নিবেদন হয়। বা আপনার দেখুন, আপনি যথেষ্ট সুদর্শন এবং আপনি তরুণ, মানে সেই সময় আপনি আরো কতটা কি ছিলেন সেটা তো বুঝে নেওয়াই যায়। হ্যাঁ, তো সেই সময় কোনো বান্ধবী বা কেউ আপনার প্রতি আকর্ষণ বোধ করেনি? আমার আসলে আমি তো যারা নেতৃত্ব দিতাম, হ্যাঁ, আমার সঙ্গে অনেক মহিলা সহকর্মী এসেছিল, আচ্ছা, কিন্তু তাদের কারো যদি কোনো ইচ্ছাও থাকে আমাকে বলতে সস্ত হয়। আপনার ইমেজের জন্য? হ্যাঁ, বেশ। না, তাহলে আপনি তারপরে বিয়ে কখন হল, মানে কোন ধরুন মানে আইনজীবী আইনি পেশায় যখন যুক্ত হ্যাঁ, আলিপুর কোর্টে, আমি 1984 সাল, আচ্ছা, 1994 সালে, 94, আচ্ছা, 1994 সালে 20 ফেব্রুয়ারি বিয়ে হলো। অ্যারেঞ্জ ম্যারেজ করে, আচ্ছা, বিয়ে হলো। একজন সদ্যন্ত পরিবারের মেয়ে, সমাজ চাকরির সময়। হ্যাঁ, উনি তো কাউন্সিলর এখন। হ্যাঁ হ্যাঁ, ও রাজনীতি যুক্ত ছিল, শুধু আমার বউ হিসেবে রাজনীতি যুক্ত। হ্যাঁ, ওনার একটা সাক্ষাৎকার নিতে হবে পরে একদিন। হ্যাঁ, আপনার সন্তান? আমার একটা সন্তান, সে ল পাস করেছে, কিন্তু সেও আইনজীবী তৈরি হচ্ছে একজন? প্র্যাকটিস করতে চাইছে। রাজনীতিতে তার কোনো আগ্রহ নেই? রাজনীতি আলোচনা করতে চাই, কিন্তু রাজনীতি অংশগ্রহণ করতে, মানে সক্রিয়ভাবে রাজনীতির রাজনীতির আমার থেকে গভীরতা বেশি, মানে এত আচ্ছা, খবর রাখে, নলেজ বেশি, জ্ঞান বেশি তার। আমিও সেটা রাখি। ওকে, রাজনীতি অংশগ্রহণ করবে, আলোচনা করবে, অংশগ্রহণ। আপনি যে আজকে আপনার যা মানে যা অবস্থান, সামাজিক অবস্থান, তাতে আপনার ছেলের নিশ্চয়ই বাবা হিসেবে, মানে সে ছেলে হিসেবে গর্ববোধ করে, বা আপনি তার বাবা হিসেবে সে গর্ববোধ করে, নিশ্চয়ই করে। একটা সমস্যা আছে, ও বাবার পরিচয়ে চলতে চায়,
এ তো খুব ভালো কথা। ও গাড়িতে যায়, ও বাইরে বেরোয়, ও গাড়ি যদি কোনো সময় পুলিশ ধরে তাহলে বলে আমার বাবার নাম একদম একদম আমার বাবার নাম নেওয়া যাবে না। হ্যাঁ। ফাইন দেওয়ার ফাইন দিয়ে দেওয়া। এই গতবার এই থেকে যে মুরুবিয়ার দিকে গেছিল, সেই ইলেকশনে গাড়ি হয় না, হ্যাঁ। তার গাড়িটা ধরে সিজ করে নিয়েছে কাগজপত্র। আচ্ছা। তারপর সিজ করে নিয়েছে, এটা বলে ওদের বলছে টাকা পয়সা দিয়ে ছাড়াবে, মানে আমরা যারা সঙ্গে যায় টাকা তারা না, তারা আমায় বললো। তারপর আমি অফিসারকে বললাম যে গাড়িটা আসতে না, গাড়িটা তো আমার। বলো স্যার একবার আপনার নাম বলুন। তাই জন্য আমরা বলে আমার ঠিক আছে স্যার, গাড়ি পাঠাতে হবে না, আমরা ইলেকশন করে রেজিস্টার করবো। হ্যাঁ, এই ছেলেকে নিয়ে আপনারও গর্ব করা উচিত, মানে নিশ্চয়ই। কেউ শুধু আমার নাম, মায়েরও পরিচয় হয় না যে মা কাউন্সিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, এরকমই হওয়া উচিত। আপনাদের সুযোগ্য পুত্র আর কি। সুভাষদা, আপনি সিনেমা দেখেন? সিনেমা দেখতে ভালোবাসেন? আগে দেখতাম, আগে খুব অমিতাভ বচ্চনের ভক্ত ছিলাম। আচ্ছা, আপনি অমিতাভ বচ্চনের ফ্যান, ওকে। প্রিয় গায়ক গায়িকা এরা কারা? প্রিয় গায়ক কিশোর কুমার। গান শোনেন এখন? হ্যাঁ, যখন রাত্রিবেলায় যে সুযোগ পাই কিশোর কুমারের গান শুনি, আর এই ব্যান্ডের গান গাওয়া ভালো। ব্যান্ড মানে আমাদের এখনকার ব্যান্ড? এই ওই ভূমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইসব আচ্ছা আচ্ছা, এইগুলো আপনি শোনেন? আচ্ছা আচ্ছা, লোকসঙ্গীত, ফোক সং। আর প্রিয় গায়িকা? লতা মঙ্গেশকর, কিশোর কুমার, লতা মঙ্গেশকর। আপনি অবসর পান এখন এই এত ব্যস্ততার মধ্যে? আমি রাত্রি 12টা পর্যন্ত এই রাস্তাতে। হ্যাঁ, মানে সেটা মানে এখন হয়তো আপনার জীবনটা এরকম তৈরি হয়েছে। এটা কিরকম করে রাত্রি 12টা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি যেদিন যেদিন খুব স্পেশাল কেস করে কোর্টে যাই, জুনিয়ররা আমাকে বুক করে, আমাকে এনগেজ করে, আমি কেস করে এসে বাড়িতে রেস্ট নিয়ে আমি ঠিক 7টার সময় বেরিয়ে এখানে আমার হোয়াইট হাউস করেছি, অংশ। সেখানে প্রায় সবাই রিটায়ার্ড পারসন, কেউ ডাক্তার, কেউ রেলের চাকরি করতো, কেউ ইজি বেঙ্গলের চাকরি করতো, এরকম প্রায় 14 জন আছে। 81 বছর বয়স থেকে একদম 85 বছর। আচ্ছা, এদের সঙ্গে সম্পর্কে টিভিতে খেলা দেখি, সিনেমা আমি দেখি না, ওই গানগুলো সারেগামার যে প্রোগ্রামগুলো, আচ্ছা, ওইগুলোই অবসরে দেখি। আর যে কোনো লোককে এদের ওই সময়টা দিয়ে দিই, আসে আমার জন্য আলাদা ঘর আছে, ক্লাব হাউস, আচ্ছা, সেখানে নিয়ে গিয়ে ওদের সঙ্গে। আচ্ছা, মানে অবসর মোটামুটি দুরকম কথায়, কিছু সমাজসেবামূলক কথায়, ওকালতির কথায়। যেমন বেশিরভাগই হয় ওই হসপিটালে ভর্তি হবে, আচ্ছা আচ্ছা, বা থানায় একটু বলে, এইটা হচ্ছে সমাজসেবা দিকটা। আর ওকালতির দিকটা ওই দুনিয়ারা আসে, আমার কেস আছে, সোমবার গেলে ভালো আছে, এই দু স্টাইলের। বুঝতে পেরেছি, মানে অবসর মোটামুটি আপনার এখন যা চলছে এইটাই আপনার অবসর, এইভাবেই কাটে আর কি। আচ্ছা, আমি মানে খুব হ্যাপি, আমার যে সময় কেটে যায়, কিভাবে কেটে যায়, কোন দিন এমন হয়ে যায় ওর আজকে কিভাবে ভুলে যাচ্ছে, মানে মনে হয় সবই আমার প্রতিদিনই যেন আমাদের দিন, প্রতিদিনই আমার ছুটির দিন, এরকম ভেবে কাটাচ্ছে। আচ্ছা সহিজদা, হট করে আপনি কথাগুলো শুনতে শুনতে আমার একটু মনে হলো, আপনি যখন রাজনীতি শুরু করেছিলেন তখন এখন আপনি যেটা পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে, বা যে প্রতিক্রিয়া পান, মানে যাদেরকে সাহায্য করেন বা যাদেরকে সাহায্য করেননি তারাও আপনার কাছে সাহায্যের আশায় আসে, হ্যাঁ, তো এই যে পাওয়াটা, এটাও তো পাওয়া। হ্যাঁ, যখন শুরু করেছিলেন আপনি তখন তো নিশ্চয়ই ভাবেননি, বা মানে আপনি এইভাবে মানুষ আপনাকে ভালোবাসবে, বা এই এতটা আমি মানে প্রতিক্রিয়া পাবো, পজিটিভ ফিডব্যাক, হ্যাঁ, বা মানুষ আমাকে এইভাবে আপন করে নেবে, তো এটা কেমন লাগে? মানে এই যে ছোটবেলা না, ছোটবেলাতে আমার একটা মাইন্ড সেট আপ করেছিলাম, আচ্ছা, যে আমি আমার ক্যারেক্টারটা একদম পরিচ্ছন্ন রাখবো, যাতে কেউ আঙুল তুলে দেখাতে না পারে। আমি কোনোদিন কোনো নেশার সঙ্গে যুক্ত থাকবো না, ইভেন কোনো সিগারেটও খাইনি। আচ্ছা, 3 নম্বর কথা, যে মিনিমাম একটা পড়াশোনা করে রাখবো, যে পড়াশোনার জন্য মানুষের বলবে না অশিক্ষিত, সেই জন্য তাহলে বিজ্ঞানের স্নাতক হয়ে ল করলাম কেন? যেমন দেখলাম স্নাতক হয়ে লয়ের দিকে আমার এই পলিটিক্সের জন্য টেন্ডেন্সি, ঝোঁকটা বেশি, লটা একটা দরকার। আমি কিন্তু কখনো প্রফেশন হিসেবে নেই, আমি যেমন ব্যাংকে চাকরি করবো বা কোনো সরকারি চাকরি, আচ্ছা, কিন্তু পরবর্তীকালে লটাই আমার পেশায় হয়ে দাঁড়ালো আর কি, এবং তার জন্য আমার মনে হয় আমার পরিচিতিও ভালো। হ্যাঁ, একদমই তাই।
শুভাশিস দা, লাস্ট কবে বেড়াতে গেছেন? পরিবার সহ? 2018 বল। বাবা, তারপর অনেক বছর হয়ে গেল। আর তারপর যেগুলো আছে সেগুলো খুচরো পাই, যেমন এই যে টিমটা আছে তাদের নিয়ে কখনো কখনো ডামলে, আবার কখনো দীঘা, বকখালি। কিন্তু আমার একটা বলে আমার আত্মীয়তা থাকা যায় না, আমার ছেলে তার যত আত্মীয় তার সঙ্গে মিট করতে হবে, যার জন্য দীঘাতেও যদি যাই বা কোনো মানে কাছাকাছি কোথাও একটা, এরপরে রাত্রিবেলা 12টা বা 2টো হলেও ফিরে এসছি। ওকে ওকে। আচ্ছা, বেড়াতে যাওয়ার কথা যখন হচ্ছেই, পাহাড় ভালোবাসেন না সমুদ্র, নাকি দুটোই? নাম শুনতে সমুদ্র। শুভাশিস দা, ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই। ওকে। হ্যাঁ, আপনি ব্রাহ্মণ, ঈশ্বরে, তবুও ব্রাহ্মণ হলেও আমি জিজ্ঞেস করলাম, ব্রাহ্মণ অব্রাহ্মণের সাথে ঈশ্বরে বিশ্বাস অবিশ্বাসের তো কোনো যোগ নেই, তবু আপনাকে আমি জিজ্ঞেস করলাম ঈশ্বরে বিশ্বাস করেন কিনা। ঈশ্বরে যখন বিশ্বাস করেন তাহলে তো মানে মানুষকে মানুষকে তো আপনি মানে অবশ্যই মানে ভালোবাসেন, এবং মানুষের ভালোবাসা সেই জন্যই পান। হ্যাঁ, ঈশ্বরের ভালোবাসা না থাকলে মানুষকে ভালোবাসা যায় বলে আমার মনে হয় না। আমার একটা থিওরি আছে, ঈশ্বরকে পছন্দ দিয়ে সাজিয়ে পুজো দিলে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বর নিহিত আছে, মানুষের সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়। আমি সেইটার দিকে একটু নজর বেশি দিই, যে বিশেষ করে ডাউন ক্লাস পিপলে আমি যখন যাও আসে আমার পকেটে 500 টাকা 1000 টাকা যা টাকা দিবে, তারা বলছি সেই লোকটা এরকম করে খায়। যেমন একটা মা পিছিয়ে গেছি, একটা ছেলে রোজ গালাগালি করে, পাগল বলে গালাগালি। আমি ওদের হাতে 150 টাকা দিয়ে দিলাম, প্রতি মাসে ওকে খাইয়ে দেবে, 5 টাকা করে দেবে, 150 কিছুই না, প্রতি মাসে ও বিনা পয়সা খায়। ওদের তো পয়সা দিতে হবে, আমি আমার পয়সা দিলাম। বাহ, ওর পাগল দেখলাম 3 বার প্রণাম করে। আচ্ছা। শুভাশিস দা, এখন এই প্রজন্মে দেখা যাচ্ছে যে প্রচুর ছেলে মেয়েরা রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, রাজনীতিকে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চায়, এরকম মানে পিওরলি একদম পুরো মানে মন থেকে, লোকের দেখা দেখি নয়, হ্যাঁ, বা পরিস্থিতির চাপে পড়ে নয়। তো সেই সমস্ত যারা মন থেকে মানে একদম ভেতর থেকে রাজনীতিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, এগোতে চাইছে পরবর্তী সময়ের দিকে, তো তাদের প্রতি আপনার পরামর্শ বা মেসেজ যদি কিছু থাকে, বা নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চাইছে? পরামর্শ মানে আমি সবসময় বলি যে ডেডিকেশন ডিভোশন ছাড়া কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান কখনো সাকসেসফুল হতে পারে না। এদের সংখ্যাটা এখন কমে গেছে, এটা অস্বীকার করা যাবে না। সবারই একটা চিপ পপুলারিটি, অতি সহজে পয়সা কামনাটা মানসিকতা এসে গেছে। সেই মানসিকতা আমাদের ছিল না, তখন আমরা জানি না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে। তাই দেখতাম মমতা ব্যানার্জি আছে, ও মমতা ব্যানার্জির সঙ্গে লড়ে যাই, বাংলার মানুষের কিছু করতে পারবে, এই মানসিকতা নিয়ে রাজনীতিটা করতে হবে। এখন যারা বলবো আয় বলো, দেখো যে কোনো জিনিসে ডেডিকেশন ডিভোশন নিয়ে তোমার ডিটারমিনেশনটা ঠিক থাকে, তুমি কিন্তু তোমার সাফল্য আসবে। তুমি যদি আদর্শ অবিচল থাকো, সাফল্য আসবে। এটা আমি সবাইকে বলি। মানে নিজের লক্ষ্যে মানে ওই দায় ছাড়া কাজ করলে হবে না, বা দায়বদ্ধ দায়িত্বহীনের মধ্যে কাজ করলে হবে না, তোমার দায়বদ্ধতা নিয়ে কাজ করবে। তুমি যখন পলিটিক্স করো, যেমন আমি একটা সময় আমার বাড়িতে লোকের পেশা করলো, আমি 84 সালে প্র্যাকটিস শুরু করি, 94 সালে এসে বিয়ে করলাম। আমি এখন বিয়ে করার ইচ্ছা ছিল। আচ্ছা, কারণ ভাবতাম আমি যদি মানুষের করতে চাই তাহলে সবসময় বিয়ে করলে সময় দেওয়া যাবে না, কারণ একদিকে তো সংসার হবে, তখন সংসারের দিকে মাথা দিতে হবে। রাত্রিবেলা 12টার সময় বেরিয়েও না, কিন্তু সেটাকে কেউ মারধর করছে বা পুলিশ চুপ করে বসতে হবে, তার পাশে দাঁড়াতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। বাড়ির চাপে বলো, বাবা ভাবলো আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে যদি না হয় আর কোনদিন কি হবে না। তো আপনার এই মনোভাব আপনার স্ত্রী পরে জেনেছিলেন যে আপনি বিয়েটা করতে চাননি? তার একটু ভয় ছিল যে ছেলে পলিটিক্স করে। আচ্ছা, তারপর তারা তো তার এক মেয়ে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, চরিত্রটা একদম দীঘা, ওই চিন্তা ভাবনা করেই তারপর ওকালতি করে, হ্যাঁ হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে বিয়ে দিয়েছে। পরে দেখেছে না, আমার সঠিক ছেলেকে বিয়ে দিয়েছি। পরে তো সংসার করলেন, একদম ঠিকঠাক হলো, মানে সবকিছুই হলো আর কি, ব্যালেন্স, মানে রাজনীতিও রইলো, পেশাও রইলো, সংসারও রইলো, সবই রইলো আর কি। হ্যাঁ,
আচ্ছা, শুভাশিস দা, বলছি যে এবার একটু এসবের বাইরে একটু অন্যরকম কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে আপনার আপনি খাবার দাবার, আপনি খাদ্যরসিক, মানে খাবার দাবার খেতে ভালোবাসেন যেটুকু দরকার ছিল। যেটুকু দরকার, মানে তাহলে কোনো কিছু অনিয়া নেই। আচ্ছা আমার একটাই ব্যাপার যে আমার বাড়িতে ব্রাহ্মণ মুরগি মাংস ঢুকতো না। আচ্ছা, আমি মুরগি মাংস খাই না। আপনি মানে আমি পাঠার মাংস ছাড়া অন্য কোনো মাংস খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে স্বাস্থ্য, মানে স্বাস্থ্য রক্ষার জন্য খাবার দাবার মেনে চলেন নাকি? কোনো বাধা ধরা কিছু নেই। আচ্ছা আমাদের সকালবেলা পাউরুটিও দেয়, রুটিও দেয়, বা সুজিও দেয়, আলু চিড়ে পোলাও দেয়, যা দেয় আমি খেয়ে চলে আসি। আচ্ছা, এমনি না মানে সারাদিনে অনেকে অনেক নর্মাল ডায়েট বললো আমি বলি একটু ডাল হবে, ভাজা হবে, একটু মাছের ঝোল হবে, আচ্ছা, আর একটু চাটনি। কি খেতে ভালোবাসেন সব থেকে, মানে এটাই নাকি অন্য অন্য মানে প্রিয় কোনো খাবার আছে আপনার? আমার হলো প্রিয় খাবার, এই বিরিয়ানি খাই। আচ্ছা আচ্ছা, মটন বিরিয়ানি, কিন্তু মেনলি আমার ক্রাইটেরিয়া, আমাকে যদি বলে আমার বেশি পদ হলে ভালো লাগে না, ওই ডাল একটা ভাজা হবে, আচ্ছা, মাছ হবে, আর একটু চাটনি। মিষ্টি মিষ্টি ভালোবাসেন? মিষ্টি হয়েছে, একটা মিষ্টি হলে আর খুব ভালো। আচ্ছা, সুগারের ভয় খাই না। ও সুগার, আচ্ছা 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 রাত্রিবেলা মিষ্টি খেতে ইচ্ছা হয়। আচ্ছা, খাওয়ার পরে একটা মিষ্টি খান? আচ্ছা আচ্ছা আমি খাই না। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক। শুভাশিস দা, আপনার খুব বেশি সময় আর নেব না, বেশ কিছুক্ষণ কথা বললাম আমরা। পরে আবার একটা সময়, মানে আবার আপনার সময় করে একদিন আবার দেখা হবে। আমাদের দেখা হবে না, আমি ভগবানের কাছে কামনা করে আমি জিতে আসি 4 তারিখের পর তোমার প্রথম আমার একদম দাদা, মানে আপনার এই কথার মানে আমি কি উত্তর দেব আমি অন ক্যামেরা আমি জানি না, দর্শক বন্ধু। হ্যাঁ, তোমরা কিভাবে এসছো আমার মনে হচ্ছিল আমার তোমরা যেভাবে কথাবার্তা বলছো, হ্যাঁ, আমি তো জানো ভ্যানিটি লোক না, আমার আত্মসম্মান করে আমি কারো কাছে মাথা নত করি না দাদা, একদম কোন লিডারকে আজ পর্যন্ত কোনোদিন তো আজ করি, একমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলি, বকলে শুনি, নাহলে আমি কাউকে বলি না। তাও ছোটবেলা আমার মনে আছে যখন আমি সবে রাজনীতি করছি, কেউ একটা প্রশ্ন করেছিল, মানে বলেছিল দিদিকে যে আমি সমীর মিত্রের প্রোগ্রামে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন মমতা যে একটা ধারণা ছিল ও তোমার একদম কট্টর, তো সেই জন্য আমি দেখেছি যারা কট্টর হয় না তাদের প্রতি লিডারদের অভিমান থাকে, এবং আমাকে বাদ দিয়ে গেল কেন। কিন্তু সেদিন আমি দিদি মমতাকে বলেছিলাম যে আমার প্রতি যদি 1% তোমার অবিশ্বাস থাকে আমাকে প্লিজ, আমি চলে যাচ্ছি আর ওকে। দিদি বললো যে আমি তো কিছু বলেছি না, বলার না, আমি শুনছি অন্যরা হয়তো বলছে, সে তার আছে সব বিতাড়িত, নাহলে দিদির নামে অক্ষতায় নাম তুলতে চাইছে না কেউ, তারা সব দিদিকে ছেড়ে চলে গেছে। যে 3 জন আমার সে মানে আমার বিরুদ্ধে দিদিকে বলতো, সুযোগ পাচ্ছিল, তাদের জন্য হয়তো আমি অনেক পিছিয়ে গেছি, কিন্তু আজকে তারা কেউ নেই জিনিস, এবং দিদির নামে যা পাড়ার দিদির যেটুকু ক্ষতি করেছি তারাই করেছে, কিন্তু আমার জন্য দিদিকে কোনো বিব্রত হতে হয়। এবং আমি সবসময় তা মনে করেছি যে আমার জন্য দল বা মমতা যেন কখনো বিব্রত না হয়, আমার অনেক ছিল, অনেক ক্ষমতা। দর্শক বন্ধু, আজ অনেকক্ষণ কথা বললাম শুভাশিস দার সাথে। আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি শুভাশিস দা যেন জিতে তার এই সম্মানটা আরো 10 গুণ কেন 100 গুণ বাড়িয়ে ফিরে আসুন। হ্যাঁ, সাধারণ মানুষ আরো আরো ভালোবাসুক শুভাশিস চক্রবর্তীকে, কারণ ওনার মতো মানুষ, উনি সত্যিই একজন স্বপ্নের কারিগর আমাদের এই সোনার বাংলা গড়ে তোলার পেছনে। মমতা ব্যানার্জির নির্ভীক সৈন্য দলের মধ্যে উনি অন্যতম। শুভাশিস চক্রবর্তীর স্বাস্থ্যের কামনা করে, আমরা ওনার সাফল্যের কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করলাম। নমস্কার।